কারা ত্রিপুরা গঠন করেছে, কারা রাজ্য গঠন করেছে, কে এই ত্রিপুরাকে ত্রিপুরা করেছে, শুধু কি মাণিক্য রাজবংশ? আজ আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। ত্রিপুরা রাজ্য কি শুধু পৌরাণিক গল্পে তৈরি হয়েছে, নাকি রাজমালার পাতায় লুকিয়ে আছে একটি বাস্তব রাজনৈতিক উপলব্ধি? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ত্রিপুরার রাজবংশ চন্দ্র বংশের নাম ব্যবহার করে নিজেদের শাসনের বৈধতা তৈরি করেছে, কিভাবে দৈবাধিকার তথ্য ব্যবহার করে প্রজাদের আনুগত্য নিশ্চিত করেছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন রত্নমাণিক্য বুঝেছিলেন যে সম্ভ্রান্ত বাঙালিদের সহযোগিতা ছাড়া ত্রিপুরার রাজ্য গঠন অসম্ভব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি রাজমালাকে আর কখনো শুধু পৌরাণিক কাহিনী বলে ভাববেন না। তাহলে দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। চন্দ্রবংশ এবং শাসনের বৈধতা। প্রথমেই বুঝে নিতে হবে ত্রিপুরী রাজবংশ কেন নিজেদের হিন্দু পৌরাণিক চন্দ্র বংশের শাখা হিসাবে তুলে ধরল। চন্দ্রবংশ মানে পাণ্ডব কৌরব ভারতীয় রাজ ক্ষমতার মূল ধারার সঙ্গে সংযোগ। প্রথমত, এই পরিচয়ের মাধ্যমে ত্রিপুরীর রাজবংশ তিনটি লক্ষ্য পূরণ করে। এই তিনটি লক্ষ্য কি? প্রথমত, নিজেদের ক্ষত্রিয়ত্ব প্রমাণ করা। দ্বিতীয়ত, অন্যান্য পার্বত্য জনজাতির তুলনায় শাসনের অধিকারকে ন্যায়সঙ্গত হিসাবে প্রতিষ্ঠা করা। তৃতীয়ত, ত্রিপুরী জনগোষ্ঠীর উচ্চ বংশীয় কৌলিন্যের দাবি জোরালো করা। এক কথায় বললে এটা ছিল শাসনাধিকারকে বৈধতা দেওয়ার রাজনৈতিক প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় সফল হয়েছেন বলেই রাজ্য শাসন, রাজ্য গঠন সম্ভব হয়েছিল এবং দীর্ঘদিন এই শাসন বহাল তবিয়তে ছিল। এবার আসছি দৈবাধিকার এবং রাজবংশের দেবত্ব। কিন্তু শুধু ক্ষত্রিয়ত্বই যথেষ্ট ছিল না, কারণ একটি নতুন রাজ্য টিকিয়ে রাখতে গেলে প্রজাদের মনে ভয় নয়, বিশ্বাস ও শ্রদ্ধা তৈরি করতে হবে। আর এখানেই আসে দৈবাধিকার তত্ত্ব। আমরা মোটামুটি এই বিষয়ে ওয়াকিবহাল যে প্রাচীন ভারতের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে যতগুলি রাজতন্ত্র ছিল, তারা ডিভাইন অরিজিন অফ কিংডম বা রাজার দৈব সত্ত্বের অধিকার তত্ত্ব প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়, যেটাকে বলা হয় স্বৈরাচারী শাসন, স্বর্গীয় অধিকার নীতিতে বিশ্বাসী। আর দৈবাধিকার তত্ত্বের ক্ষেত্রে ত্রিপুরায় যেটা চালু হয়েছিল সেটা হচ্ছে শিবের বর, হীরাবতীর গর্ভে রাজা ত্রিলোচনের জন্ম, মুখমণ্ডলের তৃতীয় নয়নের ইঙ্গিত, কুল দেবতা হিসাবে 14 দেবতা। এইসব কাহিনী দিয়ে বোঝানো হতো ত্রিপুরী রাজবংশ সাধারণ মানব বংশ নয়, দেব বংশজাত বংশ। তাহলে শিবের বর, হীরাবতীর গর্ভে ত্রিলোচনের জন্ম, মুখমণ্ডলে তৃতীয় নেত্রের ইঙ্গিত, কুল দেবতা হিসাবে 14 দেবতা, এই অতিমানবীয় বৈশিষ্ট্যগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরে দেবাংশজাত বংশ প্রতিষ্ঠা করা তাদের সহজাত হয়ে গিয়েছিল। এর অর্থ খুবই স্পষ্ট, রাজা শাসন করেন কারণ ঈশ্বর তাকে সেই অধিকার দিয়েছেন সেটা প্রতিষ্ঠা করা। এইভাবেই প্রজাদের মনে আনুগত্য ও বশ্যতা স্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত হয়। এবার আসছি যে হিন্দুত্বকরণ ও সংস্কৃতায়ন। এই সময়ে শুরু হয় হিন্দুস্তানিজম এবং সংস্কৃতাইজেশন। ট্রাইবাল অ্যানিমিজম, এর দেবদেবীর পাশে হিন্দু দেবদেবীর পূজা শুরু হয়। 14 দেবতার নাম হিন্দু দেবদেবীর সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করা হয়। রাজারা গ্রহণ করতে শুরু করেন সংস্কৃত নাম।
এই প্রক্রিয়া শুরু হয় প্রথম রত্নমাণিক্যের শাসনকালের অব্যবহিত পূর্ব থেকেই। রত্নমাণিক্যের বাস্তব উপলব্ধি কি ছিল? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেখানে রত্নমাণিক্যের বাস্তব উপলব্ধি কি ছিল সেই বিষয়ে আলোচনা করব। রত্নমাণিক্য শুধু পৌরাণিক রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন বাস্তববাদী শাসক। তিনি বুঝেছিলেন জুম চাষ ভিত্তিক পার্বত্য অর্থনীতির উপর কখনো শক্তিশালী রাজ্য গড়া সম্ভব নয়, কারণ জুম চাষ উদ্বৃত্ত সম্পদ দেয় না, রাজস্ব আসে না। রাজ্য চালাতে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে স্থায়ী কৃষি, লাঙ্গল চাষ, দক্ষ কারিগর, শিক্ষিত প্রশাসনিক সহায়তা। আর এই সবই ছিল সমতল বাংলার সম্ভ্রান্ত বাঙালিদের হাতে। এখানেই রত্নমাণিক্যের সবচেয়ে বড় উপলব্ধি, সম্ভ্রান্ত বাঙালিদের সহযোগিতা ছাড়া ত্রিপুরার রাজ্য গঠন সম্ভব নয়, এই বিষয়টি উপলব্ধি করেছিলেন রত্নমাণিক্য। এবং এর জন্য তিনি গৌড়বঙ্গ থেকে বাঙালিদের আমদানি করেন। আমরা রাজমালায় এর উল্লেখ পাই। এই উপলব্ধির ফলেই রত্নমাণিক্য গৌড়বঙ্গে যান। রাজমালার তত্ত্ব অনুযায়ী তিনি গৌড়ের সুলতানের কাছ থেকে 10,000 সম্ভ্রান্ত বাঙালিকে ত্রিপুরায় বসতি স্থাপনের জন্য নিয়ে এসেছিলেন। এবং রাজমালায় স্পষ্টভাবে বলে 10,000 ঘর বঙ্গ দিতে আজ্ঞা হইল, বঙ্গে 80 সেনা 4,000 পাইল, ভদ্রলোক প্রভৃতি যতেক নবসেনা, স্বর্ণগ্রামে পাইল শ্রীকর্ণ নবসেনা। সেসব সহিতে রাজা রাজ্যেতে আসিল, রাঙামাটি 2,000 ঘর বসাইল, রত্নপুরে বসাইলেক সহস্রেক ঘর, যশপুরে বসাইল 500 ঘর, হীরাপুরে 500 ঘর বসাইল। রত্নমাণিক্য খণ্ড, রাজমালার প্রথম লহর। এখানে লক্ষ্য করুন, ভদ্রলোক প্রভৃতি শব্দ রয়েছে। এর মানে এরা শুধু সাধারণ মানুষ নন, এরা ছিল সমাজের সম্ভ্রান্ত অংশ। কেন এই বসতি এত গুরুত্বপূর্ণ ছিল? এই বাঙালি বসতির মাধ্যমে রাজস্ব ভিত্তি শক্তিশালী হলো, হাল ভিত্তিক কৃষি ছড়ালো, কারিগরি ও প্রশাসনিক দক্ষতা এলো, রাজ্য গঠনের বাস্তব ভিত তৈরি হলো। এই কারণেই বলা হয় ত্রিপুরার রাজ্য গঠন শুধু পৌরাণিক কাহিনীর ফল নয়, বরং রত্নমাণিক্যের রাজনৈতিক দূরদর্শিতা এবং সম্ভ্রান্ত বাঙালিদের সহযোগিতার ফল। আজকে যারা চিৎকার করে বলেন ত্রিপুরা নাকি শুধু আদিবাসী শাসনের ফল, তাহলে তাদের জানার জন্য বলছি, রাজমালাটা খুলেন, পড়েন, চোখ খুলে যাবে। রাজমালা আমাদের শেখায় রাজ্য তৈরি হয় কাহিনী দিয়ে, বিশ্বাস দিয়ে, কিন্তু টিকে থাকে বাস্তব উপলব্ধি এবং বাস্তব সিদ্ধান্তে। রত্নমাণিক্য সেটা বুঝেছিলেন এবং সেই কারণেই ত্রিপুরা একটি রাজ্য হতে পেরেছিল। তাহলে আর বলতে দ্বিধা নেই যে ত্রিপুরার রাজ্য গঠনের ক্ষেত্রে একদম শুরু থেকেই বাঙালিদের যথেষ্ট ভূমিকা ছিল, যা পরবর্তী সময়ে আরো বৃদ্ধি পেয়েছিল। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এমন ভিডিও পেতে অবশ্যই হিস্ট্রি আইকিউ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।